হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরে তেস্তা পানি বন্টন চুক্তি নিয়ে কোনো অপ্রকাশিত অগ্রগতি হয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। সরকারের পরবর্তী সংবাদ সম্মেলনের দিকে লন্ডনের রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের নিয়ে বিবিসির বিস্ফোরক তথ্য। বাংলাদেশ থেকে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় নিয়ে গিয়ে ভিন্ন পথ অবলম্বন করছেন অনেকেই। বিবিসির এক অনুসন্ধানে আজ যে তথ্য বেরিয়ে এসেছে তা বাংলাদেশিদের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। সর্বশেষ শুমারি অনুযায়ী বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার খবর আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বন্দর সুদের তথ্যপরতা নাকি জলবায়ু পরিবর্তন, দায়ী আসলে কে? দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সময় আজ সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা স্পিকারের ডায়াস ঘেরাও করেন। সরকারি দলের পক্ষ থেকে এমন কি বলা হয়েছিল যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলল? রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে জামাত। নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে দলটি। আগামী সপ্তাহের জন্য তারা যে কর্মসূচি সাজাচ্ছে তার রাজপথের উত্তাপ বাড়িয়ে দিতে পারে। উত্তর সীমান্তে সম্প্রতি বেশ কিছু ড্রোন দেখার খবর আজ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনায় আন্তর্দেশীয় কোনো সংঘাতের ঝুঁকি আছে কিনা তা উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক এক আদালতের রায়ে বাংলাদেশের একটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার খবর আজ মন্ত্রিসভায় আলোচিত হয়েছে। এর পেছনে কোন চুক্তির লঙ্ঘনের দায় আছে তা নিয়ে সরকার নীরব। জুলাইয়ের জাতীয় সনদের উপর ভিত্তি করে প্রস্তাবিত গণভোট নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে মত পার্থক্য এখন তুঙ্গে। জোটের ভবিষ্যৎ নিয়ে দু দলের নেতাদের ভেতরে কি কথা চলছে তা এখনও অস্পষ্ট। এদিকে 2 যুগ বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিল শীঘ্রই চালু হবে বলেন পাট প্রতিমন্ত্রী। প্রায় 2 যুগ ধরে বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শাফিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সকাল 8:30টায় দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী সারিফুল আলম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হয়ে যাওয়া বড় বড় মিল কারখানাগুলো পুনরায় চালু করার। এই মিলগুলো চালু হলে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, শ্রমিকরা পুনরায় চাকরি। এদিকে শাপলা চত্বর গণহত্যায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হবে বলেন চিফ প্রসিকিউটর। 2013 সালে 5 মে রাজধানী মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হবে। বুধবার নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, কারা আসামি হতে যাচ্ছেন তা এখনই প্রকাশ করতে পারছি না, তবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তার সম্পৃক্ততা পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ এবং পূর্ণ প্রতিবেদন পাওয়ার আশা করছি। এর নিয়ে তদন্ত সংস্থা কাজ করছে। এর আগে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি ও রাজ্যের সাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। হেফাজতে ইসলাম 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারী নীতির বিরোধিতা সহ 13 দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করে। এতে লাখো কওমি ও আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন। সেই সমাবেশে ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের পেছনে সরকারের সিদ্ধান্তের অভিযোগ ট্রাইব্যুনালে শুনানি। 24 জুলাই গণ আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। এটি সরকারের সিদ্ধান্তে হয়েছে বলে তিনি ধারণা করেছিলেন বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমদাদুল হক মোল্লা। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি সাক্ষ্য দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এই সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যে ইমদাদুল হক মোল্লা বলেন, 2024 সালে 18 জুলাই বিকেল থেকে কিছু এলাকায় ইন্টারনেটের সমস্যা শুরু হয় এবং রাত 9টার পর সারা দেশে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তিনি জানান, আইএসপি পর্যায়টি ইন্টারনেট সরবরাহ ব্যবস্থার শীর্ষ স্তর। তাদের উপর আইআইজি এবং আইসিটি স্তর কাজ করে। তারা আইআইজির সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় আইটিসি থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়েছে।
এদিকে অন্তর্বর্তী সরকার জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। এসব অধ্যাদেশে যা ছিল সেখানে সবই যে ঠিক ছিল তা না। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে ভালো আইন হবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছেন। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন, কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন তা সঠিক ছিল না। সংসদের বাইরে তার ভুল তথ্য দিয়ে ব্রিফ করেছেন। তিনি আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেখানে রোজ কিয়ামত পর্যন্ত থাকার বিষয়টি ছিল। তবে সরকার সেটা সংশোধন করেছে। এটা নিয়ে সবাই মিলে আলোচনা করে পরবর্তীতে নতুন বিল আনা যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় সেটা না বুঝেই প্রশ্ন করছে বাকিগুলো কোথায়। তারা যেসব অধ্যাদেশ নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো হুবহু উত্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী ইসি নির্বাচন করেছে। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী এই গণভোট হয়নি। আমি নিজেই গণভোটের প্রস্তাব করেছি, তখন গণভোট অধ্যাদেশ হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন। যে ক্ষমতা রাষ্ট্রপতির নেই, এ নিয়ে আদালতের রিটও হয়েছে। রাষ্ট্রপতি এমন কোনো আদেশ দিতে পারেন না যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট হয়েছে, এর বৈধতা আছে। নির্বাচন শেষ, এখন তো এ নিয়ে নতুন কোনো আইনের প্রয়োজন নেই। আবার যদি গণভোটের প্রশ্ন আসে তখন গণভোট হবে। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার পরিকল্পনা সরকারের, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনব এহসানুল হক মিলন। তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডে সভাপতি করার পরিকল্পনা করছে সরকার। রোববার রাজধানী আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমানা পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে। সেই কমিশনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে আনা হলে শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি মনে করেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কি শেখানো হবে এটাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এদিকে পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়, বললেন বাসসের চেয়ারম্যান। পরিশ্রম ও সততা মানুষকে তার স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আলদিন। বুধবার মুন্সিগঞ্জের গাজারিয়ায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী 4টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন, রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গাজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার বোলায়েত হোসেন, গাজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি